পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সদস্য নির্বাহী কমিটি বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। হুমায়রা নূর, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, যেটি আজকে দিনভর বেশ আলোচনায় ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ। এই প্রথম কোনো ব্যবসায়ী দায়িত্ব পেলেন দেশের ব্যাংক খাতের, কেমন হলো নিয়োগ? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচক এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি বললেন উনার পরিচয় ব্যবসায়ী। উনি শুধু ব্যবসায়ী না, উনি একজন ঋণ খেলাপি ছিলেন। তারপরে উনি বিশেষ পারমিশনের সাহায্যে 2% দেওয়ার যে নিয়মটা, সেটা দিয়ে লোন রিস্কেডিউল করেছেন। লোন রিস্কেডিউল করার পরে আর ওনাকে ঋণ খেলাপি বলার সুযোগ নেই আইনগতভাবে। হ্যাঁ, আইনগতভাবে ঋণ খেলাপি বলার সুযোগ নেই। কিন্তু আমার কাছে যেই জিনিসটা দুঃখ লাগছে, আমার মনে হচ্ছে আমি যে জনাব প্রধানমন্ত্রীকে বলি যে আমাকেও কিছু কোটি কোটি টাকা লোন দেন, আমিও একটু ডিফল্ট করি, তাহলে হয়তো আপনার পছন্দের মানুষের তালিকায় উঠতে পারবো। কারণ আমি দেখছি যে উনি যখন নমিনেশন দিয়েছিলেন তখনও সিংহভাগ লোক, প্রায় 40-45 জন মানুষ ঋণ খেলাপি ছিলেন। এবং ওনারা তখন বলেছেন যে এই ঋণ খেলাপি যারা, তারা এই দীর্ঘদিন শেখ হাসিনার আমলে ঠিকমতো ব্যবসা করতে পারে নাই, তাই তাদের ঋণের পরিমাণ এরকম ভয়াবহ ঋণগ্রস্ত তারা। এখন বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় আজকে যে মব ক্রিয়েট করা হইল, সেইটা নিয়ে সমস্ত মিডিয়া কিন্তু সেইটার যে বয়ানটা, এটা যদি আজকে এই গভর্নমেন্টের আন্ডারে না হয়, জাস্ট 15 দিন আগে যদি হতো এই ঘটনাটা, তাহলে বলতেন যে কি এই যে মব হয়েছে, এবং মব খুঁজে দেখেন যে এনসিপি করেছে, মব করে তাকে নামানোর জন্য চেষ্টা করেছে, সব দোষ এনসিপির। কিন্তু এই ঘটনাটা একই ঘটনা আজকে হলো, এটা কিন্তু কেউ মব বলছে না, বলছে বিরোধিতার মুখে। কেন? এটা কি আইনগতভাবে উনাকে যে অপদস্থ করে আজকে উনাকে অফিস থেকে বের করে দেওয়া হলো, যিনি প্রাক্তন গভর্নর ছিলেন, এটা কি ঠিক হয়েছে? এটা করতে পারে? ওখানে যারা কর্মরত আছেন তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নিয়েছে সরকার? সেটা আমার প্রশ্ন। আমার দ্বিতীয় কষ্টের জায়গাটা হচ্ছে যে যদি এটা উনাদের পার্ট অফ দ্য প্ল্যানই হয়, যেটা দৃশ্যত মনেই হচ্ছে যে ধরেন একজনকে এইভাবে নামিয়ে দিলাম আর আরেকজনকে যাকে বসালাম, তার যোগ্যতা নিয়ে তো আমার অনেক প্রশ্ন আছে। এবং এটা খুবই খুবই একটা কোয়েশ্চেনেবল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যার ব্যাংকিং সেক্টরে কোনো দক্ষতা নাই, যার ব্যাংকিং সেক্টরে কোনো নলেজ আছে কিনা আমি জানি না। ঋণ নেওয়াটাই যে নলেজ হইতে পারে, এইটা আমার জন্য একটা নতুন নলেজ। তো আমি যতটুকু আমার এই স্বল্প পরিসর জীবনে আমি এই 12-13 বছর ধরে ব্যাংকিং সেক্টরে যতটুকু আইনি কাজ করেছি, আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে কাজটুকু, এটা খুবই সেন্সিটিভ কাজ। এবং বাংলাদেশে এই মুহূর্তে যে কঠিন অবস্থা আমরা পার করছি অর্থনৈতিকভাবে, এইটার হাল ধরার জন্য একটা অত্যন্ত যোগ্য ব্যক্তিকে এখানে নিয়োগ দেওয়া জরুরি ছিল। কিন্তু এই নিয়োগটা বাংলাদেশের মানুষের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনবে না। অর্থমন্ত্রী বলেছেন যে এটি স্বাভাবিক, নতুন সরকার আসলে এরকম পরিবর্তন হতেই পারে, এরকম আরো হওয়ার সম্ভাবনা আছে এরকম। আচ্ছা, ধরেন নতুন সরকার আসলে তো সব জায়গায় দলীয় নিয়োগ হবে, এটা আমরা ধরেই নিলাম, কথার কথা, এটা আমরা এক্সপেক্টও করেছি। কিন্তু সকালবেলা তো দেখলাম যে কি চুপ্পু সাহেব কদিন আগে দেখলাম জনাব তারেক রহমানের অনেক অনেক ভালো ভালো কথা বলছে ওনার ব্যাপারে। যে চুপ্পু সাহেব কদিন আগেই বলেছেন যে জনাব তারেক রহমানের ব্যাপারে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছেন, এবং সেই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভাসছে। বলেনি ভাই, বলেন তো? কিন্তু সেই চুপ্পু সাহেব আজকে ওনাদের সাথে যেই, হতে পারে এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী উনি সেই প্রোগ্রামে উনি যেভাবে গিয়েছেন, এটা রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী হতে পারে। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কষ্ট হচ্ছে যে ওনার কিন্তু আজকে বিচারের আওতায় থাকার কথা। এই চুপ্পু সাহেবের কিন্তু আমরা অপসারণ চেয়েছিলাম, কিন্তু বিএনপির ভেটো দেওয়ার কারণে এবং বিএনপির পরামর্শেই আমরা ওনাদেরকে ওই অবস্থান থেকে সরাতে পারি না। আজকে বিএনপি যদি ওনারা তো সব জায়গায় দলীয় নিয়োগ দিবে, তাহলে রাষ্ট্রপতি নিয়োগটাও নিজের দলীয় যোগ্য লোককে দিক, আমার আপত্তি নাই তাতে। আমি সত্যিই বলছি, আমি অকপটে বলছি। কিন্তু চুপ্পুর হাত ধরে জনাব তারেক রহমান ঘুরবে, এই দৃশ্য দেখা যায় না ভাই।
আর অন্যান্য জায়গায় নিয়োগ বলছেন, ধরেন 6 জন প্রশাসক যে নিয়োগ দিলেন তার মধ্যে 2 জনকে জনগণের ম্যান্ডেট 2 জন পায় নাই, আমরা আসছি সেই প্রসঙ্গে আসছি, বাকি 4 জন প্রাইস পোস্টিং, অ্যাবসলিউট প্রাইস পোস্টিং। এখন কাকে কোথায় আপনি দলীয় নিয়োগ দিবেন? যাকে গভর্নর হিসেবে নিয়োগ দিলেন উনি তো নির্বাচনী কাজ করেছে বিএনপির, তো ধরেন আপনি দলীয় নিয়োগই দিলেন, এটা আমরা ধরেই নিলাম যে সব জায়গায় আপনার দলের লোকেদেরই সুবিধা হবে। সেই জায়গায় আবার ফ্যামিলি কার্ড নিয়ে কথা বললে আপনারা বলবেন না আমরা এগুলো বলছি কেন, এগুলো ভালো কথা বলছি না, আমরা খারাপভাবে সরকারকে অসহযোগিতামূলক আচরণ করছি, আমরা সরকারের ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করছি, আমরা প্রথমেই সরকারের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু বাস্তবতা তো এইটাই যে সব জায়গায় এইভাবে দলীয়করণ হচ্ছে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণগুলো এইটাই। আপনি এই জায়গায় দলীয় লোকই বলা দিতেন হচ্ছে যে দলের লোকজন সেখানে ইনক্লুড থাকবে না, সেখানে শুধু প্রশাসনের লোকজন না না, এটা তো এটাই ভেরি ভেরি এভিডেন্ট যে এভরি সিঙ্গেল কর্নারে আপনি এইটাই দেখতে খুঁজে দেখেন দলীয় লোকই নিয়োগ হচ্ছে। এটা ধরেন স্বাভাবিকভাবে ওনারা আমাদের মেনে নিতে বলছেন, আমরা ধরেন মেনেই নিলাম। শেখ হাসিনা সরকারের সময় আমরা 17 বছরের জুলুম মেনে নিয়েছি না, সহ্য করেছি না। ধরেন একজন নির্বাচিত সরকারের কাছে মানুষ যেটা আশা করেন, যেটা পরিবর্তন আশা করে, যেটা শেখ হাসিনা যা করেছে সেটা যেটা উনি করবেন না বলে আমরা আশা করি, সেটাও হয়তো উনি করতে পারবেন না, কিন্তু অন্তত যোগ্য লোককে দিক। বিএনপির তো অনেক যোগ্য লোক আছে। জি, আপনার কাছে আবারও আসছি। জনাব শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিক্ষোভের মুখে স্থান ত্যাগ করলেন সাবেক গভর্নর আহসান এস মনসুর, যদিও হুমায়ুনুর বলছেন মবের মুখে, এবং উনি বের হয়ে যাওয়ার পর গভর্নর উপদেষ্টা আহসানুল্লাহকে বের করে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার কাউন্সিলের সদস্যরা, এবং যাদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছিলেন। এটা কি আসলে হওয়ার কথা ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। এক কথায় বলবো, বিএনপি যে বার্তাটা দিতে যাচ্ছে, বিএনপির প্রধান এবং প্রধানমন্ত্রী, তার সাথে আজকের বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে এটা মানানসই না। আমরা গত 1.5 বছর ধরে যে মবের ধারাবাহিকতা দেখছিলাম, আমরা ভেবেছিলাম এটি শেষ হয়ে যাবে। ইতোমধ্যেই অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে যে এই যে মবের দৌরাত্ম্যটা কমে আসছে, কিন্তু কোথাও কোথাও আবার মাঝে মধ্যে এক ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে। গত 1.5 বছরে মানুষের মধ্যে এক ধরনের ভয় ছিল, ভীতি ছিল, আবার যারা এই মবে অভ্যস্ত তারা এক ধরনের সাহস পেয়েছে। সেই সাহসটা এখন পর্যন্ত তাদের আছে এই কারণে যে এই মবের সাথে যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগটা এখনও শুরু হয়নি, এবং এই শুরু না হওয়াটাই তাদেরকে উদ্বুদ্ধ করছে, সাহসী করছে যে এখানে মব করার কারণে অনেকেই অনেক সময় যেহেতু নিষ্কৃতি পেয়েছে, সুতরাং আজকেও মবের হাত থেকে আমাদেরকে কেউ কিছু বলবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগের ক্ষেত্রে আমি এটি বললাম, আমার কাছে তার থেকে আরও শঙ্কাজনক মনে হয়েছে যে এটি ভবিষ্যতে আরও ঘটতে পারে। অর্থমন্ত্রী যেটি বলেছেন, আমরা তাদের পক্ষ থেকে যে আশ্বাস এবং প্রতিশ্রুতিগুলো পাচ্ছি এবং কোনো কোনো প্রতিশ্রুতির বাস্তবায়নও শুরু হয়েছে, তার সঙ্গে এটি যায় না। বিভিন্ন পদে নিয়োগের ব্যাপারে আপা বললেন, এই বিষয়ে আমার 2-3টি কথা আছে। এক হচ্ছে, বাংলাদেশের নতুন নির্বাচন হয়ে গেল ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, শেখ হাসিনা চলে গেলেন আগস্টের 5 তারিখে। গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। তিনি নিয়োগ পেয়েছিলেন 5 আগস্টের পর। তিনি কোন রাজনীতির সাথে যুক্ত ছিলেন? তিনি কি বিএনপি করতেন? তিনি কি বাম রাজনীতি করতেন? না, তার সাথে জামাতের রাজনীতির একটা সম্পর্ক এবং সংযোগ ছিল। তিনি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন থেকে। আমি শেষ করার পরে আপনি আমাকে কিন্তু স্বীকার করতেন না যে দলীয় নিয়োগগুলো হয়েছে। আজকে কিন্তু প্রসঙ্গবশত কথাটা উঠে আসছে। জামাতের তার কোনো পদ পদবি ছিল বলে আমরা পাইনি। আপনি পদ পদবি না থাকলেও আপনি যে এজাজ সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন সিটি কর্পোরেশনের, আমরা কি ভেবেছিলাম যে একজন সৎ মানুষকে দায়িত্ব দিয়েছেন, তিনি পরিবেশের ব্যাপারে অনেক কিছুর ব্যাপারে তার একটা অভিজ্ঞতা আছে। এখন তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাকে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনি খুঁজে এনে একজন সুশীলকে, একজন নির্দলীয় মানুষকে, নিরপেক্ষ মানুষকে দায়িত্ব দিলেন। আমি ওই জায়গাটা আসছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে উপাচার্যদের নিয়োগ দেওয়া হলো, কোথাও জামাত, কোথাও বিএনপি। তাহলে নির্বাচনের আগে, গণঅভ্যুত্থানের পরে
এই যে নিয়োগগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনায়, সেটি কি সঠিক ছিল? তখন তো জামাতও পাওয়ারে আসেনি, বিএনপিও পাওয়ারে আসেনি। তখন তো বিএনপির পরামর্শ তার অর্থ অনেককে নিয়োগ হচ্ছে, দেওয়া হয়েছে। তার অর্থ হলো যে এই যে ভাগাভাগিটা 5ই আগস্টের পরেই শুরু হয়েছিল এবং সেটা অনৈতিকভাবে, কারণ গণঅভ্যুত্থানের একমাত্র শক্তি জামাত এবং বিএনপি ছিল না, আরও অনেকেই ছিল। কিন্তু আমরা সেই প্রশ্নটা তখন তুলিনি। এখন যখন বিএনপি আমলাদেরকে সরিয়ে সিটি কর্পোরেশনগুলো বিভিন্ন জায়গায় তার অনুগতদেরকে নিয়োগ দিচ্ছে, তখন প্রশ্নটা উঠছে, একটা নির্বাচিত সরকার কাকে কোথায় নিয়োগ দিবে এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, রাস্তার পাশে দাঁড়িয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে এটা বলার, আমি আমার আকাঙ্ক্ষার কথা বলতে পারি, কিন্তু আমার এই আকাঙ্ক্ষা শতভাগ বাস্তবায়িত হবে এটা সম্ভবত সঠিক না। কারণ একটা রাজনৈতিক সরকারকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য অনেকগুলো কৌশল এবং নীতি অনুসরণ করতে হয়। এখন আমি যদি এই যে এজাজের মতন লোকজনকে নিয়ে এসে এখানে বসাই, তাহলে তার যে রাজনৈতিক কর্মসূচি সেটি বাধাগ্রস্ত হতে পারে। এখন আপনি এই জায়গাগুলোতে কাদেরকে নিয়োগ দিবেন? আমাদের নির্বাচনের মধ্য দিয়ে যদি স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত করা যেত সেটি ভালো হতো, কিন্তু আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা করলাম, কেন করলাম? কারণ তারপরে রোজা, তারপরে ঈদ, তারপরে বর্ষাকাল, এই আলোচনাগুলো বিবেচনাগুলো নিয়ে এসেই কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনটা হয়েছিল। তাহলে আমি যদি 12ই নির্বাচনের 7 দিন পরে আমি যদি বলি যে না, সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বসানো উচিত ছিল, এখন যে কোনো নির্বাচন সম্ভব নয়, 12 তারিখের পরে রোজা শুরু হয়ে গেছে, এটা তো আমি বলেই আমি জাতীয় নির্বাচনটা করলাম। তার মানে হচ্ছে যে আমি এখন যখন এই প্রশ্নটা তুলছি, তখন এটিকে নিয়ে আমি একটা বিতর্ক তৈরি করতে চাই বলে এটি তুলছি। কারণ আমি 12 তারিখের পরে নির্বাচন করা যাবে না এটি কিন্তু বলেছি। এখন আমার যেটা করণীয়, অনন্তকাল যেন এই যে প্রতিনিধি যারা বসেছেন তারা এখানে বসে না থাকেন। দ্বিতীয়ত, তাদের কাজগুলো যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়। আমরা এর আগে সিটি কর্পোরেশনগুলোতে যারা দায়িত্ব পালন করেছেন, আমি এজাজের কথা বললাম, আমরা আগের যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টার সম্পর্কে প্রচুর বিতর্কের কথা আমরা শুনেছি। এই ধরনের বিতর্ক যাতে তৈরি না হয় এটি আমরা চাইব, এবং স্বল্প সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে স্থানীয় সরকার ফিরে আসুক, এটাও আমরা চাইব। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যেহেতু ভাইয়া বলবেন তার আগে আমি একটা লাইনে না বললেই না। আমরা যেটা গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক অর্ডারটা পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংকে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে করার একটা চেষ্টা ছিল ইন্টারিম গভর্নমেন্টের, এবং কিছু কিছু স্পেসিফিক ব্যবসায়িক গোষ্ঠী যাদের পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টা করছিলেন, যিনি এই মুহূর্তে প্রাক্তন হয়ে গিয়েছেন গভর্নর, তার সেই প্রচেষ্টাটা রুখে দেওয়ার জন্যই এই মব সৃষ্টি করা হয়েছে, এটা অভিযোগ আছে। জি, এটি নিয়ে আমি একটু আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ একটু আপনার কাছে জানতে চাই। এমনিতেই ব্যবসায়ীরা, বিশেষ করে আগের সরকার আমলে বেশ কয়েকটি ব্যাংক গিলে ফেলেছেই বলা যায়, আসলে অন্তর্বর্তী সরকার সেটিকে মার্জ করেছে। আজকে সরে যাওয়ার আগে, যেটি হুমায়ুনুর বলেছিলেন তার প্রায় কাছাকাছি, সরে যাওয়ার আগে গভর্নর আহসান এস মনসুর বলেছেন বা ব্যাংক একীভূত করা ও দুর্বল ব্যাংক পুনরুদ্ধার করার চেষ্টার বিরুদ্ধে একটি কুচক্র মহল অপপ্রচার চালাচ্ছে। এর অংশ হিসেবে কিছু কর্মকর্তা ষড়যন্ত্র করছেন। মার্জার হওয়া ব্যাংক আবার আগের মালিকদের হাতে ফিরিয়ে নিতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এর কিছুক্ষণ পরে তার নিয়োগটি বাতিল হয় এবং একজন ব্যবসায়ীকে ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো, ব্যাংক খাতের আর কি, বাংলাদেশ ব্যাংকের অভিভাবক অন্যান্য ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। তিনি আসলে কাদের স্বার্থ দেখবেন, ব্যবসায়ীদের না রাষ্ট্রের বা জনগণের? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী এবং আমার সহ আলোচক মণ্ডলী, তাদেরকেও শুভেচ্ছা। কিছু আলোচনা কিন্তু এর আগে হয়ে গেছে এই বিষয়ে, সেখানে কিছু কথা এসছে। প্রথমত আমি মনে করি যে এটা বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ, যে একটা নতুন টিম আসলে সেই টিম যখন কাজ করতে গেলে তার টিমের সদস্যরাও তার মতো করে ম্যাচ না করলে সেই টিমটা আসলে তাদের মতো করে কাজ করতে পারে না, যেটা সব সরকারই করেছে। ইভেন ইন্টারিম গভর্নমেন্টের কথা বলি, তারাও বলেছেন, সেখানে কথা হয়েছে যে বিএনপি রিলেটেড বা জামাত রিলেটেড বা অন্যান্য রিলেটেড, এনসিবি রিলেটেড
বা ইসলামী আন্দোলন রিলেটেড অনেক বা রিলেটেড বিএনপি রিলেটেড, হ্যাঁ। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাতে আপনার খুব বেশি দোষের কিছু বলা যায় না। কিন্তু আমার বোন যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে উনি অনেক কষ্ট পেয়েছেন যে একজন ঋণ খেলাপি, যদিও আবার পরবর্তীতে বলেছেন আইনগতভাবে তার কোনো সমস্যা নেই, আইনের মাধ্যমেই তিনি ঋণ খেলাপির থেকে বের হয়েছেন। আবার তিনি ঋণ খেলাপি কি জন্য সেই ব্যাখ্যাটা উনি দিয়েছেন, সেটা হচ্ছে যে শেখ হাসিনার আমলে বিএনপি বা বিরোধী দলের সাথে যারা যুক্ত তারা কিন্তু ব্যবসাটা সেভাবে করতে পারেন নাই এবং সেখানে লস করেছেন, সেখানে তারা ঋণ খেলাপি হয়েছেন উনি বলেছেন। মানে আপনাদের বক্তব্যটাই আমি বলেছি আর কি, যে আপনারা এটা বলতে চান। আমি উনি বলেছেন যেটা, এইখানেও তো দ্বিমত করার খুব বেশি সুযোগ আছে বলে মনে হয় না। ঋণ খেলাপিটা খুব একটা খারাপ শব্দ শোনা যায়, আমি ব্যক্তিগতভাবে মনে করি ঋণ খেলাপি ব্যবসা বাণিজ্যের একটা পার্ট। যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসায় লস হইতে পারে, লাভ হইতে পারে, সেটা যারা ঋণ নেন সেখানে গিয়ে এরকম দুর্ঘটনা প্রায় ঘটে। হ্যাঁ, এখানে তদন্তের বিষয় আছে, তিনি ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছেন কিনা, ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে পঙ্গুত্ব বরণের জন্য সহযোগিতা করছেন কিনা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং নেওয়া উচিত। এই পর্বটা শেষ। একটা পর্যায়ে গিয়ে আমার বোন বললেন যে আজকে যে বাংলাদেশ ব্যাংকে যে ঘটনাটা ঘটেছে এইটা তো যদি এই আমলে হইতো, মানে এই আমল বলতে ইন্টেরিয়ামে আমলে হইতো, তাইলে বলতে এনসিপি করছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, মানে একটা পাবলিক পারসেপশন যে আছে যে গত আমলে যেখানেই মব হয়েছে সেখানে এনসিপি, এটা কিন্তু এনসিপির নেত্রী স্বীকার করলেন, দুঃখজনক। এটা দোষারোপ করা হয় এবং সেটা মিথ্যা দোষারোপ, এটা বলেছে। প্রকারান্তরে স্বীকার করা হয়েছে যে পাবলিক পারসেপশন। সেটা আপনারা আপনাদের বয়ানের মাধ্যমে এস্টাবলিশ করার আমি চেষ্টা তো করেছেন। কোনোদিন বলি নাই, কিন্তু আমি শুনলাম যে বলা হতো, তার মানে কি পারসেপশনটা এটা কি বলে, তো এটা খুব দুঃখজনক। এনসিপি তরুণদের একটা রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে এই দেশের মানুষ অনেক বড় স্বপ্ন দেখেছিল, দেখতে শুরু করেছিল। এরপরের গল্প কাহিনীর দিকে আমি আর গেলাম না, কি কি হয়েছে।